সবাইকে নমস্কার। ভারত নিজের নৌসেনায় যুক্ত করলো এক অত্যন্ত শক্তিশালী যুদ্ধের জাহাজ এবং এক ভয়ানক শক্তিশালী পারমাণবিক সাবমেরিন, যেটি চীনের ঘুম কেড়ে নিয়েছে এবং চীন কিন্তু চিন্তায় পড়ে গেছে। এবং এই জাহাজ এবং সাবমেরিনটি ভারত সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তিতে বানিয়েছে। ফলে ভারতের স্বদেশি প্রযুক্তির চরম নিদর্শন হচ্ছে এই দুটি জাহাজ এবং সাবমেরিন। চলুন প্রথমে জাহাজ সম্পর্কে জেনে নিই, তারপর সাবমেরিন সম্পর্কে আলোচনা করা যাবে গ্রাফিক্সের মাধ্যমে। আসলে এই যুদ্ধ জাহাজটির নাম হচ্ছে আইএনএস তারাগিরি এবং এটি হচ্ছে নীলগিরি ক্লাসের একটি ফ্রিগেট যুদ্ধ জাহাজ এবং এটিকে বানিয়েছে ভারতের মাঝগাঁও ডক লিমিটেড কোম্পানি। এবং এই জাহাজটির ওজন কিন্তু 6,600 টনের থেকেও বেশি এবং এটি হচ্ছে ফ্রিগেট, ডিস্ট্রয়ার না। কিন্তু ডিস্ট্রয়ারের সাথে ফ্রিগেটের কিছু পার্থক্য আছে, চলুন আগে পার্থক্যটি অল্পে জেনে নেওয়া যাক। আসলে ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজ কিন্তু আকারে অনেক বড় হয় এবং এগুলির ওয়েট 10,000 টনেরও কিন্তু বেশি হয়ে থাকে। অন্যদিকে ফ্রিগেট কিন্তু মূলত 3,000 থেকে 7,000 টনের মধ্যে হয়ে থাকে এবং ডিস্ট্রয়ারে কিন্তু অনেক বেশি পরিমাণে মিসাইল এবং বোমা মজুত রাখা থাকে। কেননা যুদ্ধের সময় বা অন্য কোনো পরিস্থিতিতে ডিস্ট্রয়ার কিন্তু সবার আগে যুদ্ধে সবার আগে অন্য জাহাজগুলিকে নেতৃত্ব দেয়। অন্যদিকে ফ্রিগেট কিন্তু ডিফেন্সিভ পারপাসে ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ ডিস্ট্রয়ার একদিকে অফেন্সিভ অর্থাৎ আক্রমণ করতে ব্যবহার হয় এবং এই যে ফ্রিগেট এটি কিন্তু মূলত ডিফেন্সিভ অর্থাৎ প্রতিরক্ষার জন্য ব্যবহার হয়ে থাকে। এবং এই ফ্রিগেটের মধ্যে কিন্তু মিসাইল অর্থাৎ ভারত ব্রহ্মস মিসাইল লাগিয়েছে এবং এয়ার ডিফেন্সের জন্য এমআরস্যাম লাগানো আছে এবং এই যে 75 মিলিমিটারের গান, নেভাল গানও কিন্তু লাগানো আছে। কিন্তু এই যে ফ্রিগেট এগুলি কিন্তু সাবমেরিনের সাথে খুব ভালোভাবে যুদ্ধ করতে পারে, কেননা এই ফ্রিগেটে লাগানো আছে RBU-6000 নামক এক প্রকার রকেট সিস্টেম, যেটি আকাশে প্রথমে ফায়ার করা হয় এবং ওই রকেটগুলি জলের মধ্যে যায়। জলের মধ্যে গিয়ে কিন্তু সাবমেরিনের উপরে বিস্ফোরণ ঘটায় এবং সাবমেরিন, শত্রু দেশের সাবমেরিন ধ্বংসপ্রাপ্ত হয়। তাছাড়া এই যে ফ্রিগেটগুলো কিন্তু মূলত ব্যবহার করা হয় বাণিজ্যিক স্বার্থে কিংবা ছোটোখাটো অপারেশনের ক্ষেত্রে বা নজরদারি রাখবার জন্য। কেননা ভারতের এই যে বিভিন্ন ট্রেড শিপ আছে বা কন্টেনার শিপ বা কার্গো শিপ ভারতে বিভিন্ন স্থানে চলাফেরা করছে, এগুলিকে কিন্তু সুরক্ষা দেওয়ার জন্যই মূলত ফ্রিগেটগুলো ব্যবহার হয়ে থাকে। অন্যদিকে ডিস্ট্রয়ার কিন্তু আরও স্ট্র্যাটেজিক পারপাসে বা আরও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া ভারতের এই যে আইএনএস তারাগিরি এটি কিন্তু স্টেলথ টেকনোলজি যুক্ত, অর্থাৎ আপনারা জানেন যে বায়ুসেনা অর্থাৎ এয়ারফোর্সে বিভিন্ন প্লেন আছে যেমন F-22 বা F-35, এগুলিতে যেমন স্টেলথ টেকনোলজি আছে অর্থাৎ র্যাডারে খুব সহজেই প্লেনগুলোকে দেখতে পাওয়া যায় না। অনুরূপভাবে এই যে তারাগিরি এটিকেও কিন্তু সমুদ্রে শত্রু দেশের জাহাজ র্যাডারের মারফত অত সহজে দেখতে পারবে না, কেননা এই জাহাজটির চারিপাশের যে গঠন এমনভাবে জ্যামিতিকভাবে বানানো হয়েছে যে র্যাডারের তরঙ্গ এখানে লেগে রিফ্লেক্ট হয়ে অন্যদিকে চলে যায়, অর্থাৎ এই জাহাজটিকে খুঁজে পেতে কিন্তু শত্রু দেশের সমস্যা হবেই। তাছাড়া ভারতের এই যে আইএনএস তারাগিরি এটি কিন্তু একবার সম্পূর্ণ তেল ভরে প্রায় 10,000 কিলোমিটারেরও বেশি কিন্তু যাত্রা করতে পারে। ফলে ভারত মহাসাগর যে এত বিস্তীর্ণ অঞ্চল, এখানে নজরদারি রাখতে কিন্তু ভারতের খুবই সুবিধা হতে চলেছে। তাছাড়া ভারতের এই যে তারাগিরি জাহাজ, এখানে কিন্তু ব্রহ্মস মিসাইলের যে নেক্সট ভ্যারিয়েশন সেটিও লাগানো আছে। তাছাড়া সবথেকে ভালো বিষয় হচ্ছে এই আইএনএস তারাগিরিকে কিন্তু ভারত সম্পূর্ণ স্বদেশিভাবে বানিয়েছে ভারতের মাঝগাঁও ডক লিমিটেড কোম্পানির দ্বারা। এর পাশাপাশি বর্তমানে প্রায় 63টি জাহাজ এবং সাবমেরিন ভারতের বিভিন্ন পোর্ট বা শিপবিল্ডিং ইয়ার্ডে অর্থাৎ যেখানে জাহাজ বানানো হয় সেখানে কিন্তু তৈরি হচ্ছে। ফলে ভবিষ্যতে কিন্তু ভারতীয় নৌসেনা আরও অনেক বেশি শক্তিশালী হতে চলেছে। চলুন এবার আলোচনা করা যাক ভারতের অত্যন্ত শক্তিশালী পারমাণবিক সাবমেরিন, যেটির নামকরণ করা হয়েছে আইএনএস আরিদামান, যেটি চীনের পুরো ঘুম কেড়ে নিয়েছে এবং পাকিস্তান চিন্তা করছে কি করবে। আসলে দুই ধরনের পারমাণবিক সাবমেরিন হয়, এক হচ্ছে SSBN বা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যেগুলি পারমাণবিক অস্ত্র বহন করে এবং আকারে সবথেকে বড় হয়। যেমন পৃথিবীর সবথেকে বড় সাবমেরিন হচ্ছে রাশিয়ার টাইফুন ক্লাস সাবমেরিন, যেটির ওয়েট 48,000 টনেরও বেশি। তবে এই সাবমেরিনের কিছু সমস্যা আছে। আসলে এগুলি বানানো হয় অন্য দেশকে ভয় দেখানোর জন্য বা কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য। ফলে এই সাবমেরিন অত্যন্ত ধীর গতিতে চলাফেরা করে এবং খুবই কম আওয়াজ করে। এই কারণেই কিন্তু এগুলিকে খুঁজে পাওয়া অত সহজ নয়। এবং এই সাবমেরিনগুলোর সবথেকে বাজে গুণ হচ্ছে যে এই সাবমেরিন অন্য যুদ্ধজাহাজ বলুন কিংবা সাবমেরিন তাদের সাথে সরাসরি যুদ্ধ করতে পারে না।
এরা কেবল কোনো এক মহাসাগরের গোপন স্থানে মাসের পর মাস চুপ করে বসে থাকে এবং অত্যন্ত গোপনে চলাফেরা করে, এবং যদি নিজের দেশের উপরে কোনো পারমাণবিক হামলা হয় তখন কিন্তু এই সাবমেরিন জলের তলার থেকে SLBM অর্থাৎ সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল ফায়ার করে ওই শত্রু দেশের উপরে। যেমন ভারতের K4 মিসাইল হচ্ছে এক প্রকার SLBM মিসাইল, এবং এই K4 মিসাইল কিভাবে কাজ করে জানতে হলে এই ভিডিওটি দেখুন। আমি অ্যানিমেশনের মাধ্যমে ডিটেলসে বলেছি। অন্যদিকে আরেক ধরনের পারমাণবিক সাবমেরিন হয় যেটিকে বলা হয় SSN বা অ্যাটাক সাবমেরিন বা শিকারী সাবমেরিন বলতে পারেন। এরা অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন হয় এবং জলের তলায় খুব ভালোভাবে ফুর্তির সাথে নাড়াচাড়া করতে পারে বা দিক পরিবর্তন করতে পারে, এবং আকারে কিন্তু এরা অনেক ছোট হয় এবং এগুলি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন হতেও পারে আবার নাও হতে পারে। মূলত একটি দেশের উপরে নির্ভর করে তারা এটিকে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন বানাবে না বা ডিজেল বানাবে। আর এই সাবমেরিনগুলি বানানো হয়ে থাকে অন্য যুদ্ধ জাহাজকে ধ্বংস করার জন্য, টর্পিডো মেরে বা ধীরগতি সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনকে বা SSBNকে ডোবানোর জন্য। যেমন ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রান্ত বা বিক্রমাদিত্য যখন যুদ্ধে চলাফেরা করে বা যুদ্ধে যায় তখন বিক্রান্তকে রক্ষা করবার জন্য তার 300 থেকে 400 কিলোমিটার দূরে ভারতের অ্যাটাক সাবমেরিন গোপনে চলতে থাকে। ফলে শত্রু দেশের সাবমেরিন বা যুদ্ধ জাহাজ কিন্তু বিক্রান্তকে অত সহজে আক্রমণ করতে পারবে না। তাছাড়া ভারতের এই নতুন INS আরিধামান হচ্ছে SSBN বা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। আর আরিধামান একসাথে 8টি K4 মিসাইল যেগুলির রেঞ্জ 5000 কিলোমিটারেরও বেশি সেগুলি নিয়ে যেতে পারে, এবং 24টি K14 সাগরিকা মিসাইল নিয়ে যেতে পারে। তবে এখানে কিন্তু একটি গল্প আছে। আসলে K4 মিসাইল যেহেতু আকারে অনেক বড় হয়, এই জন্য সাবমেরিনের ভেতরে যে সাবমেরিন টিউব আছে বা মিসাইল টিউব আছে যেখানে মিসাইল রাখা হয়, সেখানে কিন্তু একটি যদি K4 মিসাইল সরিয়ে নেওয়া হয় সেখানে কিন্তু 3টি K15 সাগরিকা মিসাইল ধরে। ফলে এখানে কিন্তু নেভির উপরে নির্ভর করে তারা একসাথে কটি K4 মিসাইল এবং K15 সাগরিকা মিসাইল নিয়ে যেতে চায়। যদি বেশি K15 সাগরিকা মিসাইল নিয়ে যেতে হয় তাহলে K4 মিসাইলের সংখ্যা কমাতে হবে, আর যদি বেশি K4 মিসাইল নিয়ে যেতে হয় তাহলে K15 সাগরিকার সংখ্যা কমাতে হবে। যেহেতু K15 সাগরিকা মিসাইলের রেঞ্জ 750 কিলোমিটার, ফলে এই মিসাইলগুলি অনেক ছোট হয়। অন্যদিকে K4 মিসাইল সে অনেক বড় বড় হয়। আসলে এই আরিধামান যেহেতু পারমাণবিক চুল্লির দ্বারা ক্ষমতা পায়, ফলে এই সাবমেরিন কিন্তু জলের তলায় মাসের পর মাস বা বছরের পর বছর একটানা থাকতে পারে, বাইরে বেরিয়ে না এসে, এবং জলের তলায় জল থেকেই কিন্তু অক্সিজেন বানিয়ে ফেলে, জলের মধ্যে কারেন্টের প্রবেশ ঘটিয়ে। অন্যদিকে যেসব ডিজেল চালিত সাবমেরিন আছে তাদেরকে কয়েকদিন অন্তর অন্তর সমুদ্রের উপরে আসতে হয় অক্সিজেনের জন্য। তবে আরিধামান কিন্তু 2-3 মাস পর পর একবার করে জলের উপরে আসবে, যেহেতু সাবমেরিনের মধ্যে যেসব ক্রু বা নৌসৈনিক আছে তাদের খাবারের প্রয়োজন। ফলে তাদের যদি শিফট বদলাতে না হয় বা খাবারের প্রয়োজন না থাকে তাহলে কিন্তু এই সাবমেরিন একটানা জলের তলায় 40-50 বছর থাকতে সক্ষম। কেননা 1 কেজি ইউরেনিয়ামই যথেষ্ট একটি পারমাণবিক সাবমেরিনকে 40-50 বছর একটানা চালাবার জন্য। ভারতকে এই সাবমেরিনটি বানাতে সাহায্য করেছে রাশিয়া। ভারত নিজের থেকে প্রায় 75% জিনিস এই সাবমেরিনের বানিয়েছে এবং বাকি অংশ রাশিয়া সাহায্য করেছে। তাছাড়া ভারত কিন্তু এর থেকেও শক্তিশালী আরো বড় পারমাণবিক সাবমেরিন অলরেডি নিজের ডকইয়ার্ডে বা সাবমেরিন যেখানে তৈরি হয় সেখানে বানাচ্ছে, যেগুলিকে মূলত S5 ক্লাসের সাবমেরিন বলা হবে, যেগুলির মধ্যে ভারতের আরো বেশি শক্তিশালী K5 SLBM বা সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল থাকবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না।